আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৫ বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা, সরকারের নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের সম্ভাব্য সময় আগেই ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। আগামী মাসে ডাকসু নির্বাচন আয়োজনে কমিশন গঠন, হালনাগাদ করা হবে ভোটার তালিকা। ছাত্র পেটানোর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তালা, কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফেরাতে কাজ করছে ঐক্যমত্য কমিশন, জানালেন আলী রিয়াজ। সংস্কার বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠন সম্ভব। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং রফতানি শিল্পে বিকল্প জ্বালানি হয়ে উঠেছে সৌর বিদ্যুৎ। বেড়েছে উৎপাদন, প্রায় ২০% জ্বালানি সাশ্রয় হওয়ায় আগ্রহ বাড়ছে গার্মেন্টস মালিকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ৫ বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা, সরকারের নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের সম্ভাব্য সময় প্রধান উপদেষ্টাই ঘোষণা করেছেন বলেও জানান তিনি। সচিবালয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পুলিশের কার্যক্রমের অংশ হিসেবেই ডিবির প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে ডিসি হিলে পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের মতো ঘটনা একেবারেই কাম্য নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পুলিশ, র্যাব ও আনসারকে নতুন পোশাক সরবরাহ করা হবে। সরকার তো বলেই দিচ্ছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো কোটার বলার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো রাজনীতিবিদ না, আমি তো এই রাজনীতি প্রস্তুত বলতে পারবো না। ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সকাল 11:30টায় 2 কলেজের শিক্ষার্থীরা ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করে। প্রায় 30 মিনিট ধরে চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া। এতে কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এই বিষয়ে ডিএমপি নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে ব্যঙ্গ করায় এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে লেখালেখি হয়েছিল এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। পরবর্তীতে সিটি কলেজের সামনে হয়তো বা ঢাকা কলেজের কয়েকজনের ওই আইডি কার্ড নিয়ে যাওয়া হয়েছে। 11:30-12টা থেকে আধা ঘন্টার মতো একটু দাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে আমরা পুলিশ আসে, আমাদের ডিসি স্যার সহ সবাই চলে আসে এবং ফোর্স এসে 2 পক্ষকে 2 দিকে নিয়ে যায়। এক পক্ষকে আমরা সিটি কলেজের ভিতরে নিয়ে গেছি, আর এক পক্ষকে আমরা ঢাকা কলেজের ভিতরে নিয়ে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন ও মাঝামাঝি সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে আয়োজনের জন্য নেওয়া পদক্ষেপ ও অগ্রগতির খসড়া প্রকাশ করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের ডাকসু নিয়ে তুমুল আগ্রহ থাকায় এই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলেও জানানো হয়। স্থানীয়দের সাথে দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট বন্ধ করে দিয়েছে একদল শিক্ষার্থী। জানা গেছে, গতকাল এক সিএনজি অটোরিকশা চালক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর পায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়। এই নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় লোকজনের হাতে মারধরের শিকার হন ওই শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট বন্ধ করে রাখে শিক্ষার্থীরা। এরপর আজ সকাল থেকে প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। এই নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের আলোচনা চলছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের হল খুলে দেওয়ার দাবিতে এখনও ক্যাম্পাসে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দুর্বার বাংলার সামনে সমাবেশ আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে 37 ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে অন্যায়ভাবে কোনো সাধারণ শিক্ষার্থী থাকলে তারা তা মেনে নেবে না। এদিকে সোমবার রাতে কয়েক ঘণ্টা ব্যাপী সিন্ডিকেটের জরুরি সভায় 18 ও 19 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামী 2রা মে ও 4 মে শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরেও শিক্ষার্থীরা হল খোলার দাবিতে ক্যাম্পাস ত্যাগ না করে প্রশাসনিক ভবনের চত্বরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান করে রাত কাটায়। যারা অন্যায়ের বিরুদ্ধে তাদের দাবিকে জানাইছিল, যারা ছাত্র দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছিল, তাদের একজনকেও যদি অন্যায়ভাবে কোনো শাস্তির আওতায় আনা হয়, তাহলে আমাদের পুরো কুয়েটের সকল শিক্ষার্থী কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হবে। 2 তারিখ হল খোলার ঘোষণা বা 4 তারিখ শিক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা, এটাকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আজকের ভিতরে হল খোলার জন্য জোর দাবি জানাচ্ছি। যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফিরিয়ে আনতে ঐক্যমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি একথা বলেন। তিনি জানান, রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে। এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়তা করবে বলেও মনে করেন তিনি। রিপোর্ট রাসনা দাসের। রাষ্ট্র সংস্কারে 166টি সুপারিশের বিষয়ে জনমত জানাতে রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। আর এরই ধারাবাহিক সংস্কার সংলাপের অংশ হিসেবে জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেট মুভমেন্ট এনডিএম এর সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐক্যমত্য কমিশন। এ সময় এনডিএম চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। সংলাপের শুরুতে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফিরিয়ে আনতে কাজ করছে তারা। রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি সময় শেষ হতে পারে বলেও জানান তিনি। যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো, এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারব। এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বেশিরভাগ জায়গায় তারা একমত। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে সম্ভব হবে জনবান্ধব সরকার গঠন। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবার ইখতিয়ার রাখে। ন্যূনতম 10% আসনে রাজনৈতিক দলগুলো তরুণ প্রার্থী দেবার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে, সেটা আমরা প্রত্যাখ্যান করি। 38টি রাজনৈতিক দলের কাছে পাঠানো সংস্কার প্রস্তাবের পক্ষে বিপক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। তাদের মতামতের ভিত্তিতে ইতিমধ্যে 7টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। এর মধ্যে এক মামলায় 12 জন ও অন্য মামলায় 17 জন আসামি। আসামিরা পলাতক থাকায় আদালতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইদুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সচিব মোহাম্মদ শহীদ উল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যানের PA আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস,
মোহাম্মদ নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর শামসুদ্দিন আহমদ চৌধুরী, উপপরিচালক হাফিজুর রহমান প্রমুখ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ টিকিট বিক্রিতে অনিয়ম আর দুর্নীতির অভিযোগে সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মাহমুদুল হাসান এবং আল আমিন নামের দুজন সহকারী পরিচালক বিপিএল এর টিকিট বিক্রির বিভিন্ন তথ্য নিয়ে কথা বলেন বিসিবি কর্মকর্তাদের সাথে। মুজিব জন্ম শতবার্ষিকীতে আর্থিক দুর্নীতি, বিপিএল এর 3 থেকে 8 মোট 6 আসরে টিকিট বিক্রি দেখানো হয়েছে 15 কোটি টাকা, অথচ গত আসরেই বিক্রি হয়েছে 13 কোটি টাকার টিকিট। তাছাড়া তৃতীয় বিভাগ বাছাই পর্বে দল নিবন্ধনে আর্থিক অনিয়মের অভিযোগেও তদন্ত করতে আসেন দুদক কর্মকর্তারা। তাছাড়া বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সময় নানা অভিযোগের তদন্ত করতে আসেন দুদক কর্মকর্তারা। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় আটক ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই 3 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে 5 আগস্ট 6 তরুণকে গুলি করে হত্যার পর মরদেহ পুলিশ ভ্যানে রেখে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। মঙ্গলবার আরেক শুনানিতে অন্য মামলায় আটক থাকা র্যাবের মিডিয়া উইং এর সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহায়েলকে গুমের অভিযোগে গ্রেফতার দেখিয়ে 18 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কাল বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা আলাদাভাবে আসবেন ও 2টি ভিন্ন ভিন্ন দলের প্রতিনিধিত্ব করবেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। ফলে এই সফরে দুদেশের সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। প্রাসঙ্গিকভাবে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আলোচনায় গুরুত্ব পাবে সংস্কার, গণতন্ত্র উত্তরণের সহায়তা ও রোহিঙ্গা ইস্যু। বুধবার ভোরে 4 দিনের সফরে ঢাকায় আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলিক। এর কয়েক ঘন্টা পরে আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তার সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুজান স্টিফেনসনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দল দুটি বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও মত বিনিময় করবেন বলে জানা গেছে। বিদ্যুৎ বিভ্রাট আর গ্যাস সংকটের কারণে উৎপাদন স্বাভাবিক রাখতে বিকল্প জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতে ঝুঁকছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। এরই মধ্যে লিড সার্টিফাইড 240টি কারখানা আংশিক সৌর প্যানেলের সাহায্যে চলছে। প্রক্রিয়াধীন আরও প্রায় 400 কারখানা। সোলারে নিরবিচ্ছিন্ন জ্বালানি পাওয়ায় পণ্য উৎপাদন নিশ্চিত হওয়ার পাশাপাশি কর্মীদের স্বাস্থ্যসেবা সুরক্ষিত হচ্ছে। উৎপাদন বাড়াতে বিদ্যুৎ নির্ভরতা কমিয়ে রূপান্তরিত জ্বালানিতে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শরফুল আলমের রিপোর্ট। দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক শিল্প। গেল 5 দশকে অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে এই শিল্প। এ খাতে 42 লাখ শ্রমিকের মধ্যে 80 ভাগই নারী, যাদের নিখুঁত কাজের মধ্য দিয়ে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। এতদিন বিদ্যুৎ ও গ্যাসে কারখানা পরিচালনায় নিরবিচ্ছিন্ন জ্বালানির অভাবে পণ্য উৎপাদন ব্যাহত হতো। এতে খরচ বাড়ার পাশাপাশি বিদ্যুতের অভাবে কারখানায় অতিরিক্ত গরমে বিশেষ করে নারী শ্রমিকদের শারীরিক জটিলতা বেড়ে যেত। কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে, এখানে কারেন্ট চলে আসে, এজন্য আমাদের গরমে কাজ করতে হয় না, কোনো গরম লাগে না এবং আমাদের কোনো অস্বস্তি বোধ হয় না, ফ্যান চলে। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের 2030 পরবর্তী জিরো কার্বন নিঃসরণ নীতি মেনে পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে এগিয়ে আসছে
অনেক শিল্প প্রতিষ্ঠান। রূপান্তরটা ন্যায্য করতে হবে। এখন ন্যায্য করতে হলে আমাদের প্রথমেই যেটা দরকার, সেই রূপান্তর প্রক্রিয়ায় কারা কারা অন্যায়ের শিকার হতে যাচ্ছে, কারা অবিচারের শিকার হতে যাচ্ছে। তা সেক্ষেত্রে শ্রমিক হচ্ছে একটা সবচেয়ে বড় গোষ্ঠী যারা যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব তাদের উপরে পড়বে। এই যে রূপান্তর প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় যেন শ্রমিককে বাদ দিয়ে না করা হয়। দেশে 48% লিড সার্টিফাইড কারখানায় আংশিক হলেও বিকল্প জ্বালানি হিসেবে সৌর বিদ্যুৎ ব্যবহার করছে। নতুন করে যুক্ত হচ্ছে আরও 400 প্রতিষ্ঠান। প্রায় 15% মতো বিদ্যুৎ আমরা নবায়নযোগ্য জ্বালানি থেকে ব্যবহার করতে পারব এবং সমমূল্যের আমরা গ্রিডের বিদ্যুৎ ব্যবহার কমাতে পারবো এবং সেটার জন্য যে পরিমাণ আমাদের ফসিল ফুয়েল ব্যবহার হয় সেটা হয়তো আমরা গ্র্যাজুয়ালি কমাতে পারবো। যখন ব্যাটারি স্টোরেজ আরও বেশি সাশ্রয়ী হবে তখন হয়তো আমরা আমাদের পুরো চাহিদার একটা বৃহৎ অংশ পর্যন্ত আমরা নিতে পারবো। বাট 100% যেই ট্রানজিশনের কথা অনেক সময় বলা হয় সেটা এই মুহূর্তে ফিজিবল না। ইউরোপিয়ান ইউনিয়নে কিছু লেজিসলেশন এসেছে এখন। এখানে একটা জিনিস বলা আছে যে 2030 সালের মধ্যে আমার ডিকার্বনাইজেশন এফেক্ট দেখিয়ে আবার কার্বন এমিশন রিডাকশন করতে লাগবে। তো যখন আমি রিডাকশনে যাব তখন দ্য অনলি ওয়ে অফ ডুইং দিস ইজ রিনিউয়েবল এনার্জি। বাংলাদেশের যে বাস্তবতা, যেভাবে আমরা ফ্যাক্টরি গড়ে উঠেছে, এটাকে ইউ হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট। আর এখানে সবাই যে বড় ফ্যাক্টরি এটা না, এখানে এসএমই বহুত ফ্যাক্টরি আছে, ওদেরকেও ইন্টিগ্রেশন করতে লাগবে। পোশাক শিল্পের প্রযুক্তি নির্ভর প্রাকৃতিক শক্তি ব্যবহার করা গেলে 17.6% জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোলার প্যানেলের মাধ্যমে অনেক পোশাক কারখানায় তাদের পণ্য উৎপাদন অব্যাহত রেখেছেন। এতে করে বিদ্যুতের উপর যেভাবে চাপ কমছে, অন্যদিকে দেশের তৈরি পোশাক কারখানাগুলো সবুজ কারখানার দিকে এগিয়ে যাচ্ছে। তবে জাস্ট এনার্জি ট্রানজিশনের এই সময়ে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রেখে যাতে দেশের পোশাক কারখানাগুলো প্রসারিত হয় সেই তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে 11 জুন পর্যন্ত 2 মাসের জন্য বন্ধ হচ্ছে সাগরে মাছ ধরা। এ সময় জেলেদের মাথা পিছু 78 কেজি করে চাল দেবে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্র কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্কফোর্স তাদের টহল কার্যক্রম পরিচালনা করবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে। বাংলাদেশের তরুণরা চিকিৎসা বিদ্যালয় একদিন ভারতের চেয়ে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখতে যুদ্ধ বিধ্বস্ত গাজার চিকিৎসকদের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি কোচিং সেন্টার আয়োজিত বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা মোহাম্মদ কামরুল ইসলাম ও 21 পদকপ্রাপ্ত গাইনোকোলজিস্ট অধ্যাপক ডা সায়েবা আক্তার। অর্থ নয়, দক্ষতা বৃদ্ধিকে গুরুত্ব দিতে মেডিকেল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। বলেন, চিকিৎসার ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারলে অর্থ নিজেই এসে ধরা দেবে। আপনারা যখন ডাক্তার হবেন, বাংলাদেশ চিকিৎসা বিদ্যায় এতটাই ডেভেলপড হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না, ভারত আমাদের দেশে আসবে। ফিলিস্তিনের ডাক্তাররা দেখিয়েছে যে ডাক্তারি কত মহৎ পেশা। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা ফিলিস্তিনের গাজার ডাক্তারদের মহৎ কর্ম থেকে আপনারা অনুপ্রেরণা লাভ করুন। জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে গত 1 মাসে 40টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বসতবাড়ি ও ফসলি জমি। অসময়ে নদী ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী 6 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে। বাহাদুরাবাদ নৌ থানা সংলগ্ন খোলাবাড়ি থেকে বড়খাল পর্যন্ত এলাকা জুড়ে চলছে তীব্র নদী ভাঙ্গন। এতে হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বহু বসতবাড়ি, ফসলি জমি ও স্থাপনা। কত জনের কত বিঘা জমি যে ভেঙে নিতে আছে। আমার যদি ওই জমিটা থাকতো আমরা ভুট্টার আবাদ, কুশের আবাদ করতাম।
সব ভাঙতে নদীর কোনো ব্যবস্থা নিতে আসেন না। আমরা হতো দরিদ্র, আমরা তো কই যায় খারাপ আগে কোনো ব্যবস্থা কেউ নদীর নাড্ডার কেউ করলো না। জমি 50-60 বিঘা মাটি নদীর গেছে গা, এখন আমরা ভাঙতে ভাঙতে একবারে ব্রিজের কোনায় এসে বাড়ি করছি, এখনও নদী এসে ধরে দিচ্ছে আমরা। বর্ষার আগে স্থায়ী ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে পুরো এলাকা। দেওয়ানগঞ্জ সুগার মিল, রেলওয়ে স্টেশন, দেওয়ানগঞ্জ শহর পর্যন্ত আমরা একটি হুমকির মুখে আছি। আমি দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব একটি এই বালির বস্তানা দিয়ে একটি টেকসই বাঁধের জন্য আমি দাবি জানাচ্ছি। যদি অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই নদী পাইলিং না করা হয় তাহলে এই অনেক হাজারো মানুষ মাথা ঠাঁই পাবার জায়গা পাবে না। শুধু বালির বস্তা ফেলে নদী ভাঙ্গন থামানো যাবে না। ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এই রকম কাজ দ্রুত না করলে আমাদের এটা একবারে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। তাহলে আমাদের স্কুলটা পোলাপান লেখাপড়ার একদম বিনষ্ট হয়ে যাবে। 2-4 মিনিট ঘর ভাঙা নেব এইরকম। বান দেলোয়ার স্কুল থেকে খোলাবাড়ি পর্যন্ত এই রোডটা নিয়ে আসেন, তাহলে ইনশাল্লাহ হয়তো আল্লাহ আমার করে মাফ করতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙ্গন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা অস্থায়ী জরুরি প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করেছি। এখানে 35 মিটার অংশে এই কাজ চলমান রয়েছে। পাশাপাশি আমরা এই কাজের উজানে এবং ঘাটিতে আরো 150 মিটারের মতো কাজের প্রস্তাবনা দিয়েছি। অনুমোদন পেলে সেই কাজটিও বাস্তবায়ন করা যাবে এবং এই বিদ্যালয়টি রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। শুধু আশ্বাস নয়, ভাঙ্গন প্রতিরোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ এবং ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা যমুনা পাড়ের মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পালন করল পহেলা বৈশাখ। দিনভর নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল ক্যাম্পাস। প্রতি বছরই এমন আয়োজনের দাবি শিক্ষার্থীদের। যশোর থেকে তামান্না ফারজানা পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। যশোর সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছিল মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পদচারণায়। এতে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এই প্রতিষ্ঠান এইভাবে আরো উত্তর বৃদ্ধি পাক এবং এখানে তাদেরকে এই ধরনের শুধু লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন রকম কর্মকাণ্ডে তাদের শিক্ষা দেওয়া হোক। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। অংশ নেয় বিদেশি শিক্ষার্থীরাও। এ সময় উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার ও অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধান ডাক্তার আফজাল হোসেন খান। 1432 সেই সনে এসে আমাদের সবারই রঙিন একটা দিন হিসাবে এই নববর্ষের দিনটি গেল এবং আমরা চাইবো যে প্রত্যেক বছর এরকম করে আরো সুন্দর করে অনুষ্ঠান আয়োজন করা হোক। In our college they are celebrating Bengali New Year. It is very interested to see these food stalls and we all decorated and we enjoying very well. আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা বলেন, বিদেশি শিক্ষার্থীরা বাঙালির এই ঐতিহ্যকে উপলব্ধি করতে পারছে। এর মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি হবে। বাঙালি ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতি তারা যে সুন্দরভাবে প্রদর্শন করছে তা মনোমুগ্ধকর। বাঙালির যে মেলবন্ধন, তারা একটা শিক্ষা নিয়ে এই বাংলাদেশ থেকে যাবে এবং পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক স্থাপন হবে, সেটা আমাদের প্রত্যাশা সকলের। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার ও কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এই ধরনের উদ্যোগ আমরা নিব এবং আমাদের দেশীয় কালচারের সাথে আমাদের বিদেশি যে শিক্ষার্থী আছে তারাও আমাদের এই বাঙালি ঐতিহ্যকে তাদের হৃদয়ে ধারণ করে তারাও প্রোগ্রামটা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। এক বছরে আমাদের ভালো কাজগুলো কি ছিল, আমরা আরো কি ভালো কাজ করতে পারতাম, এরকম একটা কর্ম পরিকল্পনা আমাদের থাকবে। পড়াশোনার পাশাপাশি দেশের সংস্কৃতিকে লালন করার এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সময় প্রত্যেক কৃষককে 5 কেজি ধান বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি সার দেয়া হয়। আন্তর্জাতিক সংবাদ। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারের দাবি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকচের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত 18 মাসে গাজা যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়। ওই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ করে ট্রাম্প প্রশাসন। সেই অভিযোগে গত মাসে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের $9 বিলিয়ন ফেডারেল চুক্তি ও অনুদান পর্যালোচনা করার কথা বলেছিল। এরপর হার্ভার্ডের $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করার কথা জানালো ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্পের নতুন শুল্ক নীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে দেশটির অরাজনৈতিক আইনি সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার। স্থানীয় সময় সোমবার 5টি মার্কিন আমদানিকারক সংস্থার প্রতিনিধি হিসেবে লিবার্টি জাস্টিস সেন্টার মামলাটি করে। যেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে সেসব দেশের ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি আরও জানান, চীন থেকে স্মার্টফোন ও কম্পিউটার আমদানির ওপর শুল্ক প্রত্যাহার একটি সাময়িক পদক্ষেপ। নতুন করে শুল্ক আরোপের জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প। এদিকে চীনা কর্মকর্তারা আরোপিত শুল্ক সম্পূর্ণ বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে বসে নেই চীনও। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ভিয়েতনাম সফরে গিয়ে এশিয়ার দেশগুলোর প্রতি আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। চীনের এই তৎপরতাকে এখনও আমলও নেয়নি যুক্তরাষ্ট্র। এবারে প্যাটেক্স খেলার খবর। টানা দ্বিতীয় জয়ের সুখস্মৃতি নিয়ে নারী বিশ্বকাপের বাছাইয়ে এবার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 178 রানের বিশাল ব্যবধানে হারানোর পর আয়ারল্যান্ডের সাথে 2 উইকেটের কষ্টার্জিত 1 জয় পায় টাইগ্রেসরা। 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে সবার শীর্ষে আছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিরা এবার চাইছে স্কটিশদের পরাজিত করে জয়যাত্রা অব্যাহত রাখতে। অবশ্য 3 ম্যাচ খেলা স্কটিশদের পুঁজিতেও আছে 4 পয়েন্ট। সেই সাথে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে 11 রানে হারিয়ে চমক দেখিয়েছে স্কটল্যান্ড। তাই প্রতিপক্ষের ব্যাপারে বেশ সতর্ক নিগার সুলতানা, ঋতুমণি নাহিদারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা, সরকারের নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের সম্ভাব্য সময় আগেই ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। আগামী মাসে ডাকসু নির্বাচন আয়োজনে কমিশন গঠন, হালনাগাদ করা হবে ভোটার তালিকা। ছাত্র পেটানোর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তালা, কুয়েটের 37 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফেরাতে কাজ করছে ঐক্যমত্য কমিশন, জানালেন আলী রিয়াজ। সংস্কার বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠন সম্ভব। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং রফতানি শিল্পে বিকল্প জ্বালানি হয়ে উঠেছে সৌর বিদ্যুৎ। বেড়েছে উৎপাদন, প্রায় 20 জ্বালানি সাশ্রয় হওয়ায় আগ্রহ বাড়ছে গার্মেন্টস মালিকদের। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।